হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এখন হচ্ছে তালের পিঠা বানাচ্ছি। তার জন্য চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়ার সাথে দিয়েছি পরিমাণ মতো ময়দা, লবণ আর হচ্ছে বেকিং পাউডার। তো তালের বড়া বানাবো। তাল দিয়ে তৈরি করা সব থেকে বেশি মজার পিঠা এটা, তাই না? তো আজকের এই পিঠাটা একটু আনন্দ নিয়ে তৈরি করছি, তার কারণ হচ্ছে আজকে মেহমান আসবে আর মেহমানদের জন্য এই পিঠাটা তৈরি করতেছি। তো এই যে তালগুলা দিচ্ছি দেখতে পাচ্ছেন, এই তাল আমি পরিমাণ মতো চিনি এবং নারকেল দিয়ে আগে থেকে জাল করে রেখেছি, যার জন্য এখানে চিনি অথবা নারকেল কোনোটাই দিতে হবে না। শুধুমাত্র ময়দা, চালের গুঁড়া এবং বেকিং পাউডার আর লবণ দিয়ে আমি এই তালটা মাখিয়ে নিলে তালের বড়ার জন্য আমাদের খামিরটা একদম রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু এভাবে মাঝে মাঝে তালকে সব কিছু দিয়ে জাল করে রেখে দিই, ঢিপে ফ্রোজেন করে রাখি আর কি, যাতে করে সিজন চলে গেলেও যে কোনো সময় জাস্ট একটু তাল বের করে চালের গুঁড়া আর ময়দা অ্যাডজাস্ট করে যে কোনো টাইপের পিঠা বানিয়ে ফেলা যাবে। তো চাইলে শুধু ময়দা অথবা চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করা যায়, তবে দুটার সঠিক কম্বিনেশনে যদি তৈরি করা যায় তাহলে পিঠাটা খেতে বেশি ভালো হয়, না বেশি ক্রিস্পি হয় আর না একদম নরম, অতিরিক্ত নরম হয়। এভাবে তৈরি করলে উপরের সাইডটা যেরকম অনেকটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা অনেক সফট থাকবে। তো আজকে আমি এখানে 4 কাপের মতো নিয়েছি চালের গুঁড়া, আর হচ্ছে 1.5 কাপের মতো দিয়েছি ময়দা, আর তার সাথে আধা চামচের মতো দিয়েছি বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে জাল করে রাখা নারকেল, আমি এখানে নারকেল সহ তাল জাল করা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে কীরকম একটা খামির তৈরি করেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এখন তো আর কোনো কাজ নেই, তাই না? যেহেতু তালের বড়া তৈরি করব, ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। তো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু পরে দেখবেন একদম ফুলে টুপটুপা হয়ে যাবে, বাকুম ভুকুম হয়ে যাবে। তো এখন হচ্ছে পিঠাগুলা ভেজে নিয়ে পছন্দ সহিত একদম কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। একদম লাল লাল হয়ে গিয়েছে, তবে চুলার আঁচটা মিডিয়াম ছিল। ভালো করে তেলটা গরম করে পিঠার খামিরগুলো এখানে দিয়েছি। সবগুলা সাইজে সমান রাখার ট্রাই করবেন, এতে করে দেখতে বেশি সুন্দর লাগে। তো এই পিঠাগুলো যেহেতু অনেক ছোট ছোট হয়, দেখতে অনেক বেশি কিউট লাগে, আর তালের বড়াটা খেতে কিন্তু অনেক মজার। তাল দিয়ে তৈরি করা যত রকমের পিঠা আছে, তালের বড়াটাই সবার বেশি পছন্দ। আমি যতজনের কাছে শুনেছি, বিশেষ করে আমারও অনেক বেশি পছন্দ। তো এই তো আমাদের তালের পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মেহমানদের জন্য রান্নাবান্নার প্রিপারেশান চলছে। তো সবার আগে ভাবলাম গরুর মাংসটা বসিয়ে দিই, কারণ গরুর মাংসটা হতে সবথেকে বেশি সময় লাগে। তো মেহমান যখন আসে কাজগুলো কিন্তু এভাবেই করতে হয়, সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করব সেরকম ভাবলে কিন্তু কাজের অনেক দেরি হয়ে যায়। তাই যে রান্নাটা একটু সময় লাগে, তো সেই রান্নাটা সবার আগে বসিয়ে দিই, অন্যান্য রান্নার প্রিপারেশান করা যায়। তো গরু মাংসটা তো আমি হাতে মাখিয়ে রান্না করি, আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আমি গরু মাংস কীভাবে রান্না করি আজকে আর মুখে বলছি না, আপনারা দেখেই বুঝে নেবেন। তো মেহমান কে আসতেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মেহমান হচ্ছে আমাদের আইসিইউ বেডে যে পেশেন্ট ছিল, আমার মামি শাশুড়ি। তো আলহামদুলিল্লাহ আইসিইউ থেকে ফিরে উনি এখন পুরোপুরি সুস্থ আছেন। তো উনি ওনার রুটিন চেক আপে এসেছে, ডক্টর দেখাবে উনি। তো উনি আসবে শুনেছি, তাই আমরা হচ্ছে এখন রান্নাবান্না করতেছি, আনন্দেই রান্নাবান্না করতেছি। কারণ আইসিইউ বেডে যাওয়ার পরে অনেক পেশেন্টেরই অনেক খারাপ কিছু হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্ট যেহেতু ভালো আছে, তো এটা আনন্দেরই একটা বিষয়, সবাই দোয়া করবেন। তো এখন হচ্ছে রান্নাবান্না করে নেব, একটা একটা করে রান্নাবান্না করে নিচ্ছি। আর একদম ভোরবেলা রান্নাবান্নাগুলো করছি, কারণ ওনারা 5টায় রওনা দিয়ে দিয়েছে বাড়ি থেকে। তো এখন হচ্ছে গরু মাংসটাকে হাতে মাখিয়ে নেব, মাখিয়ে রান্না বসিয়ে দেব, বসিয়ে আমি অন্যান্য রান্নাবান্নাগুলো একে একে প্রিপারেশন করে নেব।
মাংসটা আমার বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চিকেন রোস্ট করে নেব। গরুর মাংস বসিয়ে দিয়ে হচ্ছে আমি মুরগিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে 1 কেজি ওজনের দুটো আছে সোনালী মুরগি, যেটা দিয়ে সাধারণত রোস্ট রান্না করা হয়। তো সুন্দর কালার আসার জন্য সামান্য জর্দা রং আর হচ্ছে লবণ দিয়ে এগুলাকে মাখিয়ে নেব, যেভাবে সাধারণত রোস্ট আমরা রান্না করে থাকি আর কি। তো রোস্টের রেসিপি আপনাদের সাথে বারবার শেয়ার করেছি, আজকেও শেয়ার করব, তবে একবার এক একভাবে রান্না করি আমি। তো আমরা যারা গৃহিণী আছি, যে রান্নাগুলো আমরা করি সব সময় কিন্তু একই সিস্টেমে রান্না করি না, একবার এক রকম করে রান্না করি আমাদের নিজেদের আইডিয়া থেকে। খাবারটা মজা হলেই হলো, তাই না? এখন হচ্ছে চিকেনগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব, তেলে দিয়ে দিয়েছি। তো একে একে করে চিকেনগুলো সবগুলো ভেজে নেব। আর কড়াইয়ে যখন চিকেনগুলো দেবেন একটু স্পেস রেখে ভাজার চেষ্টা করবেন। আর ভাজার সময় অবশ্যই একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে না দেওয়ার পরে অনেকের গায়ে কিন্তু তেল ছিটা পড়ে। তাছাড়া তেল ছিটা পড়ে কিন্তু আশেপাশে আপনার রান্নাঘরটা অনেক নোংরা হয়ে যায়। সেজন্য আমি যে কোনো কিছু ভাজার সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, এতে করে আমার রান্না বান্না করার সময় রান্নাঘরটা যেমন নোংরা হয় না, তেমনি কিন্তু গায়ে তেল ছিটাটাও পড়ার কোনো সম্ভাবনাও থাকে না। তো আমি হচ্ছে এখন একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে এগুলাকে ভেজে নেব। সবগুলোকে একসাথে ভেজে নিয়ে তারপরে আবারও রোস্টের মূল রান্নায় ফিরে আসছি। আমার রোস্টেড চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি মশলাটার প্রিপারেশন করে নিচ্ছি। সবার আগে তো পেঁয়াজ বেরেস্তা করতে হবে, আমরা সবাই খুব ভালো করে জানি। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু যে কোনো শাহী খাবারের প্রাণ, তাই না? বিরিয়ানি, রোস্ট, পোলাও থেকে শুরু করে যত টাইপের শাহী খাবার আছে, পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু এগুলো কল্পনাই করা যায় না। তো মাঝখানে আমি গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজের সাথে এগুলোর একটা ফ্লেভার ছড়িয়ে যায় তেলের মধ্যে। তো গরম মশলার হিসাবে আমি আস্ত মশলা দিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়েছি লবঙ্গ এবং কালো গোলমরিচ। ব্যাস যতটুকুই গোটা গরম মশলা আমি দেব। তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে ফোড়ন তুলে নিচ্ছি। তো পেঁয়াজটা পুরোপুরি যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা অন্যান্য মশলা অ্যাড করে নেব। তবে আমি কিন্তু একদম পুরোপুরি সবগুলো পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করি না, এতে করে কিন্তু খাবারের টেস্ট অনেকটাই একটু তিতো তিতো লাগে। দেখতেই পাচ্ছেন আমার কিছুটা পেঁয়াজের কিন্তু এখনও সাদা অংশ আছে, আর কিছুটা পেঁয়াজ আমার ব্রাউন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো ব্যবহার করা শুরু করেছি। তো আমি আদা বাটা, রসুন বাটা যে দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু যথেষ্ট ময়েশ্চার আছে, কারণ এগুলো কিন্তু যথেষ্ট ভেজা ভেজা হয়। তো এই পর্যায়ে যদি আদা রসুন আপনাদের হাতের কাছে না থাকে বা দিতে দেরি হয়, তাহলে এই পর্যায়ে সামান্য পানি দিয়ে দেবেন, যাতে করে পেঁয়াজটা পুরোপুরিভাবে ব্রাউন না হয়ে যেতে পারে। তো যেহেতু আমি আদা রসুন দিয়েছি আর আদা রসুনের যথেষ্ট ময়েশ্চার আছে, তাই আমি আরও পানি এখনও দেওয়ার প্রয়োজন মনে করিনি। আর আদা বাটা রসুন বাটা দেওয়ার পরপরই আমি একটু পোস্ত আর বাদাম একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু এলাচ গুঁড়া, একটু দারুচিনি গুঁড়া, তারপরে হচ্ছে সামান্য দিয়েছি আমি জায়ফল জায়ত্রী গুঁড়া। আর এখন হচ্ছে কাঁচা মরিচ, টমেটো সস এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যখন ভালো করে কষে যাবে, তারপরে হচ্ছে আমি এখানে টক দইটা অ্যাড করব। তো টক দই অ্যাড করার আগে আমি নর্মাল মশলাগুলোকে আজকে একটু ভালো করে কষিয়ে নেব। তো শরীরটা কিন্তু আমার অনেক বেশি খারাপ ছিল, গত কয়েকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে।
তো আলহামদুলিল্লাহ আগে থেকে এখন একটু ভালো আছি। মাঝখান দিয়ে গত 2 দিন একটু ভালোই ছিলাম, আজকে আবার শরীরটা একটু খারাপ লাগতেছে। তো ভাবলাম আপনার সাথে 2 দিন হয়ে গেছে কোনো রকমের ব্লগ শেয়ার করতে পারছি না, তাই আমি ভাবলাম আজকে একটু ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। 2 দিন হলো আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে না, ভালো লাগছে না। তো এখন মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, আমি এখানে টক দইটা দিয়ে দিয়েছি, আর এটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। তো এখন আইসটা খুলে নেই, ব্যাপার না, গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি, এখন এটা এমনিতেই গলে যাবে। আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি যাতে স্বাদটা একটু অ্যাডজাস্ট হয়, যেহেতু বেশ খানিকটা টক দই এখানে ব্যবহার করা হয়েছে। তো স্বাদটা যেন অ্যাডজাস্ট হতে পারে সেজন্য সামান্য পরিমাণে একটু চিনি আমি ব্যবহার করেছি। তো আমার টোটাল মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি রোস্টেড চিকেনগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তো এখন এই মশলার সাথে চিকেনগুলোকেও আমি বেশ খানিকটা সময় নিয়ে একটু কষিয়ে নেব। তো যত বেশি কষানো যায় রান্না কিন্তু তত বেশি মজার হয়, তাই না? তো আমার চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি বেশ খানিকটা সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে তারপর আমি গরম পানি অ্যাড করে আমি আজকে এটাকে রান্না করব। আপনাদের সাথে আগে যে রোস্টের রেসিপিটা শেয়ার করেছিলাম তখন কিন্তু আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি রোস্টে। তো আজকে লিকুইড দুধটা আমি ব্যবহার করলাম না, আমার কাছে জাল করা লিকুইড দুধ এই মুহূর্তে আমার হাতের কাছে নেই। তা আমি এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দিয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এগুলোকে একসাথে রান্না করে নেব। এইভাবে রান্না করলেও কিন্তু হয়, আমাকে লিকুইড দুধই দিতে হবে বা দুধ দিতেই হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে লিকুইড দুধ দিতে পারেন, চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন, চাইলে কোনোটাও না দিলেও চলবে, অসুবিধা নেই। তো এগুলো আসলে একবার এক একভাবে রান্না করা যায়, খাবারের টেস্টের খুব একটা হেরফের হয় না। তো আমি চিকেন রোস্টটাকে সেদ্ধ করতে দিয়ে এসেছি, এখন রান্না হবে। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, চিকেনটা কষাতে কষাতে বা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি চিকেন রোস্টটা ঢেকে দিয়েছি, এই ফাঁকে আমি গরুর মাংসটা যে বসিয়েছিলাম সেটা টোটালি কষানো হয়ে গিয়েছে। তো এখন সামান্য আলু ব্যবহার করেছি। গরুর মাংসটা হালকা ঝোল করে রান্না করব, তো গরুর মাংসে আলু না দিলে একটু ভালো লাগে না। তো এরই ফাঁকে কিন্তু আমার রোস্ট রান্না করা হয়ে গিয়েছে। তো আমি এখন নামানোর আগে দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং হিসাবে। তো এটাই খাবারের স্বাদ এবং গ্রানকে একদম 1000 গুণে বাড়িয়ে দিতে পারবে। তো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু কেওড়া জল অথবা গোলাপ জল দিতে পারেন, তবে এই এসেন্সগুলো দেওয়ার যে খুব একটা প্রয়োজনীয়তা আছে সেরকম কিন্তু না। এই যে লাস্ট ফিনিশিং হিসাবে আমি ঘিটা দিয়ে দিয়েছি, এই ঘিয়ের জন্যই কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তো আমার গরু মাংস আর রোস্ট রান্না করা হয়ে গিয়েছে, এমন সময় সকাল 8:30 বাজছিল। তো আমাদের মেহমানরা কল দিয়ে দিয়েছে যে ওনারা এসে পৌঁছে গিয়েছে, বাসার নিচে গিয়ে এখন আপনাদের ভাইয়া আনতে যাবে। তো অন্যান্য রান্না বাদ দিয়ে ভাবলাম ওনাদের নাস্তার আগে প্রিপারেশন করি। তো আমার আম্মু নোয়াখালীর বিখ্যাত খোলা জার পিঠা তৈরি করে নিচ্ছে। এখানে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছে, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে, শুধুমাত্র এতটুকুই। আর নর্মাল পানি দিয়ে এখন খামিরটা করে নিচ্ছে। এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেক বেশি সোজা, আর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। যতটা সোজা এর থেকেও বেশি মজা। তো লাস্ট পর্যায়ে 2টা ডিম দিয়ে দিয়েছে, ডিমটা দিয়ে কিন্তু খুব একটা ভালো করে মেশানো যাবে না, কারণ এই পিঠাটার উপরে সামান্য ডিম একটু আস্তে আস্তে থাকলে বা দেখতে খুব সুন্দর লাগে পিঠাটা তৈরি হওয়ার পরে। তো পিঠার খামিরটা কতটা ঘনত্ব আছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। আমার আম্মু তাওয়ায় একটু পরিমাণ মতো 1 চামচ পিঠার খামির দিয়ে চারদিকে একটু ঘুরিয়ে দিয়েছে। আর এই পিঠার খামিরটা আমরা যে নর্মাল চিতই পিঠা তৈরি করি তার থেকে একটু পাতলা থাকতে হবে, যাতে করে এভাবে ঘুরিয়ে রান্না করা যায়, তৈরি করা যায় আর কি। তো আমাদের পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। সরি, মাঝখানে আর ভিডিও করতে পারিনি, মেহমানরা চলে এসেছিল, বাকি সব রান্নাবান্না করে ফেলেছি মেহমানদেরকে বসিয়ে রেখে। তো আপনাদের সাথে খাবার দাবারগুলো শেয়ার করি, যেহেতু রেসিপি শেয়ার করতে পারিনি। সবার আগে করলা ভাজি দেখালাম। এখানে শাক রান্না করেছি, মিষ্টি কুমড়ো শাক, আলু আর মাছ দিয়ে। আর ইয়াম্মি আকর্ষণীয় চিকেন রোস্ট আছে, সালাদ, সুন্দরী টমেটো আর পেঁয়াজ, আরও সালাদ আছে আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে দিয়েছে সাদা ভাত, যেহেতু শাক আছে, করলা ভাজি আছে, মানে বাংলা টাইপের কিছু খাবারও আছে, তো সেটা সাদা ভাত ছাড়া ভালো লাগবে না। দিয়ে এখানে আছে ভর্তা আর পোলাও রান্না করেছি, সাথে আছে পোলাও, আর এখানে আরও কিছু সালাদ, শসা এবং লেবু।
তো এরপরে রান্না করেছি এই যে গরুর মাংস ভুনা আলু দিয়ে, এটা অনেক বেশি আকর্ষণীয় ছিল। আর এটা হচ্ছে চালতা দিয়ে টমেটোর টক রান্না করা হয়েছে। তো এই টকটা কিন্তু জার্নি করে এসে সাদা ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে মাছের ডিম ভুনা করেছি। তো আপাতত আজকে এই পর্যন্তই রান্নাবান্না করা হয়েছে। সবগুলো রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারিনি, দুঃখিত, ব্যস্ত ছিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত, নেক্সট আরও একটা ব্লগে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।